কতটুকু করেছিলাম একটু বলো তো, আমি ভুলে গেছি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওই যে কমেডি গঠন। আমরা কি বাসায় প্র্যাকটিস করছিলাম নাকি সময় পাওনি? আজকে শুরু করি। প্রতি গ্রুপে আজকে হচ্ছে আমরা প্রশ্ন বাছাই করবো, ঠিক আছে? প্রশ্ন প্রতি গ্রুপে 5টি প্রশ্ন আছে। যেমন 2টি গ্রুপে বিভক্ত 10টি প্রশ্ন থেকে একজন শিক্ষার্থীকে 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। এবং কোন গ্রুপ থেকে 4টার বেশি অ্যান্সার করতে পারবে। আচ্ছা, তোমাদের কি টেলিফোন নাম্বারে ম্যাচ করাইছিলাম? না হ্যাঁ, ভাইয়া। আমার কালকে মনে পড়লো এটা। আচ্ছা, আমি করা দিব না। হ্যাঁ, লাস্ট মনে করা হয়তো, ওটা বিন্যাসের ভিতরেই আছে। ওইটা একটা বাদ গেছিল। টেলিফোন নাম্বার? হ্যাঁ হ্যাঁ, মানে টেলিফোন নাম্বার কয়টা, মানে কয়টা টেলিফোন কানেকশন দেওয়া যাবে, এইটার ম্যাথ করাই নাই। ওই যে গ্রামীণ ফোন, ওগুলো মনে দেখেছিলাম নাকি? হ্যাঁ হ্যাঁ, তাহলে করেছি। n⁻² আরো সূত্র। ওই যে পুনরাবৃত্তিমূলক বিন্যাস, হ্যাঁ করেছি। সে কত প্রকারে প্রশ্নপত্র প্রশ্ন বাছাই করতে পারে? কোশ্চেনটা তো বুঝছো, কমেডি টাইপের না? পড়ো একবার। কি করছি বুঝছো? দেখো, তোমার কাছে 2টা গ্রুপ আছে। এই যে সেট থাকে না পরীক্ষা, যে সরি প্রথম গ্রুপ, তারপর দ্বিতীয় গ্রুপ, এরকম আর কি। মানে একই কোশ্চেন। প্রথম গ্রুপ থেকে প্রথম গ্রুপে 5টা কোশ্চেন আছে, সেকেন্ড গ্রুপে 5টা কোশ্চেন আছে। তো তোমাকে টোটাল 10টা কোশ্চেন দেওয়া আছে, এখান থেকে 6টা অ্যান্সার করতে হবে। কিন্তু শর্ত হচ্ছে যে কোনো গ্রুপ থেকে 4টার বেশি অ্যান্সার করতে পারবে না, মানে ম্যাক্সিমাম 4টা অ্যান্সার। তাহলে আমি দেখি কম্বিনেশন কি কি হতে পারে। যেহেতু 6টা, তো আমি প্রথম গ্রুপে ধরলাম 4টা অ্যান্সার করলাম, তাহলে পরের গ্রুপে 2টা, প্রথম গ্রুপে 3টা, পরের গ্রুপে 3টা, প্রথম গ্রুপে 2টা, পরের গ্রুপে 4টা। আর কি পসিবল? আমাকে তো 6টা অ্যান্সার করতে হবে। আর তো পসিবল না। তাহলে এটার উপায় কি হবে বলো? এখানে 5টা থেকে 4টা নিচ্ছি, তাহলে 5c4 ইন্টু 5c2। এখানে কি হবে? 5c3 ইন্টু 5c3, তখন হবে 5c2 ইন্টু 5c4। কি বুঝছি? তো হচ্ছে 50, 100, আর তো হচ্ছে 50, তাহলে মোট কত আসবে? 200।
না বলতে যে বইলো ভাইয়া বুঝতেছেন রেসপন্স করুন। এটা তো আগের হ্যাঁ নিয়মের মতো, মানে এর আগেও হ্যাঁ করানো হ্যাঁ হয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একই কোশ্চেন, জাস্ট পার্থক্য হচ্ছে ওখানে ছিল কমেডি গঠন করতে, একই জিনিস, তাই না? আচ্ছা আরেকটা কোশ্চেন বলি, সেটা মুখোমুখি পারবো কোশ্চেন কিন্তু বোর্ডে আসা 2-3 বার। একজন পরীক্ষার্থীকে 12টা প্রশ্ন থেকে 7টা প্রশ্নের উত্তর দিতে হবে, ঠিক আছে? তোমার কাছে আছে 12টা কোশ্চেন, এখান থেকে তোমাকে অ্যান্সার করতে হবে 7টা। এখন এদের মধ্যে থেকে তাকে প্রথম 5টি থেকে ঠিক 4টা প্রশ্ন বাছাই করতে হবে। প্রথম যে 5টা প্রশ্ন আছে, প্রথম 5টি থেকে ঠিক 4টি বাছাই করতে হবে, এটা হচ্ছে শর্ত দেওয়া আছে। তাহলে এখন কোশ্চেন হচ্ছে সে কত ভাবে 7টা প্রশ্ন বাছাই করতে হবে। হ্যাঁ, টোটাল ওর কাছে 12টা কোশ্চেন আছে, এখান থেকে 7টা অ্যান্সার করতে হবে, কিন্তু শর্ত হচ্ছে প্রথম যে 5টা প্রশ্ন আছে ওখান থেকে ঠিক 4টা বাছাই করতে হবে, ঠিক আছে? তাহলে এবার ও কত ভাবে বাছাই করতে হবে? মানে চারটা আগে হ্যাঁ ঠিক ফিক্স। আছে, হ্যাঁ প্রথম 5টা থেকে 4টা নিয়ে নিলাম, তাহলে বাকি থাকলো কয়টা? 7টা। ওই বাকি 7টা থেকে আমি 3টা নিব, 5C4। আচ্ছা এখানে যেটা তোমাদের প্যাচ লাগে পোলাপানের, যে 5C4, ওরা ভাবে এখানে 8C3 হবে, কারণ 5টা থেকে 4টা বাছাই করছে, তাহলে তো 8টা থাকার কথা। বাট এটা কিন্তু কোশ্চেনে বলেনি, কোশ্চেনে বলছে তোমাকে প্রথম 5টা থেকে 4টাই নিতে হবে, আর বাকিগুলো থেকে 3টা, এটা বলা নেই কোশ্চেনে, বাট বুঝে নিতে হবে, ঠিক আছে? কি বলছি বুঝছো? তুমি তো এখানে 5টা থেকে 4টা নিছো, তাহলে তোমার মনে হবে বাকি তো আছে আরো 8টা, কারণ আমি তো 4টা নিছি, 8টা থেকে 3টা নিতেছি তাইলে। বাট এরকম না, কারণ কোশ্চেনে বলে দিছে তোমাকে প্রথম 5টা থেকে 4টাই, মানে আলাদা আলাদা চিন্তা করতে হবে। এখানে আছে 5টা কোশ্চেন, এখানে আছে 7টা কোশ্চেন, তাহলে এই 5টা দুইটা থেকে বিভাগ আমাদের, মতো। হ্যাঁ 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 কাইন্ড অফ, বুঝছো একই জিনিসটা। না আগে যেরকম করছিলাম এভাবেই, বাট প্রশ্নের ভাষাটা অন্যরকম, সেটা বুঝতে হবে। প্রথম 5টা থেকেই আমাকে 4টাই নিতে হবে, আর এখান থেকে আমি 3টা নিব, ঠিক আছে? বুঝছি? হ্যাঁ কি? ও আচ্ছা, ওদের মনে হয় মাইক নেই। লজ্জা পায় ওরা, লজ্জা পায়, বুঝছো? আচ্ছা দেখো, এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, বোর্ডে অনেকবার আসছে। তো এটা দেখবা বইয়ে হচ্ছে জায়গা হচ্ছে না, বোর্ডের এতবার আসছে। অনেক লেজবা। হ্যাঁ অনেকবার। 4টি সরলরেখার দৈর্ঘ্য যথাক্রমে 1 2 3 4 5 6 7 সেন্টিমিটার, ঠিক আছে? তো 7টা সরলরেখা দেওয়া আছে, আর এগুলো দৈর্ঘ্য দেওয়া আছে। আচ্ছা, এদের দ্বারা কতটি চতুর্ভুজ গঠন করা যায়? ঠিক আছে, এটা কোশ্চেন পড়া একবার। সাতটা সরলরেখা দেওয়া আছে, তাদের দৈর্ঘ্য দেওয়া আছে, এখন এগুলা দ্বারা কয়টা চতুর্ভুজ গঠন করা যায়? ঠিক আছে? আচ্ছা একটা চতুর্ভুজের জন্য এর কোনো কি কাজ আছে নাকি শুধু এই যে মানে এই সংখ্যা দিয়ে তো করা যায় মনে হয় নাকি? 1 2 3 বহুভুজ। না দেখো, তোমার কাছে 7টা না সরলরেখা, তাহলে একটা চতুর্ভুজের জন্য কয়টা সরলরেখা লাগে? 4টা সরলরেখা লাগে। 4টা লাগে, 4টা। হ্যাঁ, তাহলে এখানে 7টা আছে 7টা। সরলরেখা থেকে, হ্যাঁ 7টা সরলরেখা থেকে 4টা আমি বাছাই করব। হুম। এটাই তো, 7টা থেকে 4টা বাছাই করলে তো, তাহলে কত আসলে অ্যান্সার? 35, তাই না? কিন্তু একটা সমস্যা আছে, মনে হবে এটা অ্যান্সার, হ্যাঁ, কিন্তু চতুর্ভুজ হওয়ার একটা শর্ত আছে। শর্তটা কি বলতো? র্যান্ডমলি 4টা সরলরেখা নিলে কি চতুর্ভুজ হয়ে যাবে? লাইক তুমি এরকম 4টা সরলরেখা নিলা, বুঝলো চতুর্ভুজ হয়েছে? মানে তো, কোন তো একটা লাগবে তাতে? দৈর্ঘ্যের একটা সম্পর্ক আছে, এটা জানতে হবে, ঠিক আছে? চতুর্ভুজ হওয়ার শর্ত হচ্ছে
যে কোনো তিন বাহুর যোগফল যে কোনো না, অ্যাকচুয়ালি ক্ষুদ্রতম তিন বাহুর যোগফল, ঠিক আছে, ক্ষুদ্রতম তিন বাহুর যোগফল গ্রেটার দেন বৃহত্তর বাহু দৈর্ঘ্য, বুঝছো? তার মানে ছোট যে তিনটা আছে চারটা সরলরেখার ভিতরে, ছোট তিনটার যোগফল দৈর্ঘ্যের যোগফল বৃহত্তর বাহুটার দৈর্ঘ্যের চেয়ে বড় হইতে হবে, এটা হচ্ছে শর্ত। এখন দেখো এগুলো দ্বারা যে কয়টা কম্বিনেশন হয় এগুলোর ভিতরে কয়েকটা কম্বিনেশন আছে যেগুলো হচ্ছে শর্তটা মানে না, কথা বুঝছো? তাহলে এখানে যে বেশি হয়ে গেছে 7C4 মানে তো আমরা ধরে নিয়েছি সবগুলাই হচ্ছে, বাট কিছু কয়েকটা আছে যেগুলো হচ্ছে না, সেগুলাকে আমার বের করতে হবে। তাহলে যেগুলা, এটা কিন্তু পরীক্ষা লিখতে হবে এই শর্তটা, চতুর্ভুজের শর্ত এটা। তাহলে এরপরে লিখবা যে এখানে আমরা পাই যে কম্বিনেশন গুলা দ্বারা মানে এই শর্তটা মানবে না ওগুলা বের করার চেষ্টা করি, দেখো তো হয় নাকি। ধরো তুমি যদি এটা নাও 1 2 3, 3 2 5 আর 1 6, আর এখানে যদি 6 নাও, এটা কি মানবে শর্তটা? না, হবে না। মানবে না। দেখো 3 2 5 আর 1 6, 6 তো 6 সমান বাট বড়ই তো, সেটা মানতেছে না। তারপরে হচ্ছে 1 2 3 7, এটাও মানবে না। ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে পারছো। আবার আর কি পসিবল দেখো তো, যদি 2, হ্যাঁ একটা পসিবল না, 1 2 4 7, 4 2 6 আর 1 7, 7 তো 7 এর সমান, তো এটা মানবে। দেখো আর কোনোটা এরকম নাই যে এটা মানবে না। তুমি ধরো 3 4 5 7 নিলা, মানবে। 3 4 এ 7, 7 5 এ 12। তাহলে এখানে আমরা পাই এই তিনটা চতুর্ভুজ হওয়ার, হ্যাঁ, শর্ত মানে না। সুতরাং অ্যান্সার মোট 3, চতুর্ভুজ, কি বলতেছে এগুলো? মানে 35 - 3। হ্যাঁ 35, তো টোটাল হিসাব করুন, এখান থেকে তিনটা বাদ চলে গেল, ঠিক আছে। এটা এই কোশ্চেনটা মানে হুবহু আসে পরীক্ষা, সো এটার অ্যান্সারটা কাইন্ড অফ মুখস্থই রাখা ভালো, বুঝছো? যদিও বুঝতে হবে জিনিসটা, তোমরা তো বুঝছোই, অবজেক্টিভে আসে, সাবজেক্টিভে, সব জায়গায় পাবে। এখন তোমাকে যদি কোনো সময় নাম্বার চেঞ্জ করে দেয়, পারবা না, লাইক সেন্টিমিটার যেগুলো আছে অ্যাডমিশন আসলে অবশ্যই চেঞ্জ করে দেয়। তো এখানে যেমন 1 2 3 4 5 6 7 আছে, তো তোমাকে র্যান্ডমলি কয়টা নাম্বার, তো ওটার প্রবলেম নেই, সোজাসুজি এইভাবে জাস্ট তোমাকে বের করতে হবে যে কোনগুলো শর্ত মানে না, ঠিক আছে। লাইক তোমাকে যদি আমি এটা দিতাম, সেটা তোমরা একটু করো তো দেখি পারো নাকি। 1 থেকে 8 সেন্টিমিটার, ঠিক আছে, মানে 1 2 3 4 5 6 7 8, মানে 8টা সরলরেখার দৈর্ঘ্য দেওয়া আছে। তো এখান থেকে কয়টা চতুর্ভুজ পাওয়া যাবে, ট্রাই করো তো একটু। হ্যাঁ, কত আসছে স্যার? 8C4 - 6। হ্যাঁ, ঠিক আছে। দেখো কম্বিনেশন গুলো মিলছে নাকি, দেখো 64 হচ্ছে।
আবরার বুঝতেছো? তো কি মানে ক্লাস অন করে ঘুমায় গেল নাকি? জি ভাই, আরে মানে ঘুমাচ্ছে না, বুঝতেছি। জি ভাইয়া বললো আজকে। আচ্ছা, ঠিক আছে, বুঝছো তো? এটা তাহলে নাম্বার র্যান্ডমলি দিলেও পারবা, ঠিক আছে? যে র্যান্ডমলি এখন তো দিবে না, পরীক্ষায় দিবে না, তো পরে লাগবে। শর্ট করে জাস্ট মনে রাখো, তাহলে নিজেরাই বের, ঠিক আছে? তো নেক্সট কোশ্চেন। 5। হ্যাঁ 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 হ্যাঁ। হুম, হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কারণ হচ্ছে প্রথমে ধরো 1 2 3 তো মানে মিনিমাম, তাই না? মিনিমাম কত আসে? 6। তো 6-এর চেয়ে বড় হইতেই হবে, তো 6 থেকে শুরু করো। তো দেখছো, আমি কিন্তু 6 থেকে শুরু করছি। সর্বোচ্চ কত আসতেছে? 6। মানে এখানে 4 নিলে তো মানবে। 1 2 3 মানে 6 না? চুপ কর, মানে 6 থেকেই শুরু করো। তাহলে তুমি যেমন ধরতে পারছো এরকম pattern। এখানে চলো 9 দেখি। পর্যন্ত আসলে তো আরো 3টা বেড়ে যাবে। হ্যাঁ করো। 9 কেন, 100 পর্যন্ত তুমি করতে পারো। হ্যাঁ, ওকে। এবার দেখো নেক্সট কোশ্চেন। এন বাহু বিশিষ্ট বৃষ্টি শুরু হলো নাকি? জি ভাই, বৃষ্টি শুরু হয়ে গেছে। এন বাহু বিশিষ্ট একটি, হ্যাঁ কি দেখাও যে, কোশ্চেন হচ্ছে এন বাহু বিশিষ্ট একটি বহুভুজের হাফ এন ইন্টু এন মাইনাস টি সংখ্যক কর্ণ আছে এবং এর কৌণিক বিন্দুগুলোর সংযোগ দ্বারা, সংযোগ রেখা দ্বারা 1/6 n মাইনাস 1 সংখ্যক ত্রিভুজ তৈরি করা যায়। ঠিক আছে, কোশ্চেন হচ্ছে এন বাহু বিশিষ্ট একটা বহুভুজ আছে। বহুভুজ তো বুঝো, মানে একের অধিক বাহু মানে বহুভুজ। বহুভুজের হাফ অফ এন, মানে হাফ এন ইন্টু এন মাইনাস 3 সংখ্যক কর্ণ আছে এবং এর কৌণিক বিন্দুগুলো দ্বারা, মানে পয়েন্টগুলো দ্বারা, পয়েন্টগুলো সংযোগরেখা দ্বারা এত সংখ্যক ত্রিভুজ তৈরি করা যাবে। তো দেখো, ঠিক আছে? আচ্ছা, আগে একটু যাচাই করি যে এখানে যা দেখাইতে বলছে এটা ট্রু নাকি। ধরো তোমার কাছে একটা চতুর্ভুজ আছে, হ্যাঁ? চতুর্ভুজের বাহু কয়টা বলো তো? 4টা না? তাহলে এন কত? 4। 4টা বাহু আছে আমার কাছে। আচ্ছা, এর কর্ণ আছে কয়টা বলো তো? 2টা না? হ্যাঁ, দুইটা দুইটা। 2টা কর্ণ। দেখো তো, মানে নাকি হাফ ইন্টু 4 মাইনাস 3 কত আসছে? 2 আসছে না? এখন এটা তো 4টা বাহু আছে, ধরো তোমার কাছে 5টা বাহু আছে। বহুভুজ মানে পঞ্চভুজ আছে, ধরো এরকম পঞ্চভুজ আছে, 1 2 3 4 5। এটার কর্ণ কয়টা হবে? এটা তো আর তুমি আইকা বুঝতে পারবে না, তাই না? এটা মানে তোমাকে যদি পঞ্চভুজ না দেয়, ষষ্ঠভুজ দেয়, দশভুজ দেয়, এরকম, তারপরে 50 ভুজ দেয়, তাহলে কত কয়টা কর্ণ আসবে? এটা হচ্ছে জেনারেল। ঠিক আছে? আচ্ছা, তো 100টা ভুজ দেখ না কেন, সমস্যা নেই, আমাদের জেনারেল ফর্মুলা সেম। আচ্ছা, আমরা একটা কর্ণ পাইতে হলে আমাদের কি করতে হয় বলতো? এই যে কর্ণ যে আমি আঁকছি, কি করছি? বিন্দু যোগ করছি না? দুই খুব বিন্দু যোগ। হ্যাঁ, বিন্দু যোগ করছি। তাহলে কয়টা বিন্দু হইলে কর্ণ হয়? দুইটা। হ্যাঁ, তাহলে এখানে আমার কাছে 4টা বিন্দু আছে না? যেহেতু চতুর্ভুজ, তো পঞ্চভুজ হইলে আমার কাছে 5টা বিন্দু থাকতো, ওই যে 1 2 3 4 5, তাই তো? যে কয়টা বাহু, সে কয়টা বিন্দু, তাই না? মানে এন সংখ্যক যদি বহুভুজ হয়, মানে এন বাহু বিশিষ্ট বহুভুজের পয়েন্ট কয়টা? এনটা, এটা বুঝছো? হ্যাঁ হ্যাঁ। ওকে, তাহলে এনটা আমার কাছে পয়েন্ট আছে। আমার কাছে কয়টা পয়েন্ট, ওই এনটা পয়েন্ট থেকে কয়টা পয়েন্ট নিয়ে যোগ করলে আমার কাছে একটা কর্ণ পাবো? মাইনাস করতে হবে। আগে বিন্দু যেটা থেকে। জিজ্ঞাসা করতেছি এটা আনসার। যে কয়টা বিন্দু আছে, ধরো এনটা বিন্দু আছে, হ্যাঁ?
হ্যাঁ এখান থেকে আমাকে কয়টা বিন্দু নিয়ে কর্ণ করতে হবে? দুইটা। দুইটা না? হ্যাঁ, হ্যাঁ তাহলে আমার দুইটা কাছে এনটা বিন্দু আছে, এখান থেকে আমি কয়টা বাছাই করব? দুইটা, দুইটা। NC2। আচ্ছা, সেটু। কিন্তু একটা ঝামেলা হয়ে গেছে। কি হয়েছে, এই কম্বিনেশনে কি হয়ে গেছে, তোমার কাছে এই যে এই দুইটা বিন্দু যোগ করলেও তো একটা রেখা হয়। তো এই যে বিন্দুগুলো আছে না, এগুলো কাউন্ট হয়ে গেছে এটার ভিতরে। তাহলে কয়টা এক্সট্রা কাউন্ট হয়েছে দেখো, এনটা এক্সট্রা কাউন্ট হয়ে গেছে। এটা এনটা। কারণ দেখো এগুলো যোগ করে আমি কয়টা পয়েন্ট পাবো, মানে কয়টা রেখা পাবো, এনটা রেখা পাবো না, ওগুলো যোগ হয়ে গেছে। তাহলে এই যে এটাই আনসার, NC2 মাইনাস এন। এটাকে ভাঙো, NCR এর সূত্র কি? এটা সহজ সূত্র দেওয়া আছে, n ইন্টু n মাইনাস ওয়ান বাই টু, ওই যে যেভাবে আমি করাইতাম, মাইনাস এন। ঠিক আছে না এটা? তাহলে এখান থেকে যদি, হ্যাঁ দেখো, তোমাকে যদি এরকম থাকে লাইক 7C2 থাকতো, তাহলে আমরা কি করতাম, উপরে 7 লিখতাম, তারপর কমাইতাম, কয়টা কয়টা সংখ্যা নিতাম, নিচে যে কটা সংখ্যা আছে এখানে কত 2, তাহলে উপরে হচ্ছে এই যে দুইটা সংখ্যা আসলো, আর নিচে আসবে 2 থেকে 1 পর্যন্ত। সিমিলারলি ধরো এরকম থাকলো 8C4, এটাকে আমরা লিখতাম কয়টা, 8 ইন্টু কত, কয়টা নিতাম, 4টা, মানে 4 ঘর কমবে, মন বাইরে যায়। 7 6 5। হ্যাঁ, আর নিচে হচ্ছে 4 ইন্টু, নিচে অলওয়েজ 1 পর্যন্ত যেতে হয়। ঠিক আছে, তো সেম ফর্মুলা এখানে খাটাইলাম। এখানে কত 2, তাহলে n থেকে কয়টা কমবে, আর একটা কমবে, কারণ টোটাল দুইটা হইতে হবে, n ইন্টু n মাইনাস ওয়ান, আর নিচে হচ্ছে 2 ইন্টু 1। ঠিক আছে, এবার আমরা কি করলাম, হাফ হাফ কমন নিয়ে নিই, n ও কমন যায়, দেখো n কমন নিই, তাহলে কত আসবে, n মাইনাস ওয়ান মাইনাস টুয়াইস n মাইনাস ওয়ান মাইনাস টু, কত আসলো, হাফ n ইন্টু n মাইনাস টু। মিলছে? এটা হচ্ছে আমাদের কর্ণ। কয়টা কর্ণ পাইলাম, হাফ n ইন্টু n মাইনাস টু। তাহলে একটা পঞ্চভুজ হলে তোমার n কত, 5, কর্ণ কয়টা পাইতা, হাফ ইন্টু 5 ইন্টু 5 মাইনাস 3, তাহলে 5টা কর্ণ পাই। ঠিক আছে, আইকা দেখতে পারো, চেষ্টা করো। ওকে, তাহলে আমাদের যে ভাই এটা কি কোশ্চেনের প্রথম কর্ণের part, সূত্র ভাই? এই যে n-2 ব্র্যাকেট n-1 - 2 এটা? এই যে এটাই তো, এটা হাফ n ইন্টু n মাইনাস টু। হ্যাঁ, এটা এটা কর্ণের কর্ণের সূত্র। সূত্র। Yes, হ্যাঁ। ও আচ্ছা। n বাহু বিশিষ্ট বহুভুজ হলে তার কর্ণ হবে এই কয়টা। ওকে, এবার কি বাকিটা কি বলছে, এই যে এটা তো একটা পার্ট গেল, যে কর্ণের পার্টটা। বাকি পার্ট হচ্ছে কৌণিক বিন্দুগুলোর সংযোগ রেখা দ্বারা এত সংখ্যক ত্রিভুজ গঠন করা যাবে। ঠিক আছে, কৌণিক বিন্দু মানে কোনটা, এই যে এটা এটা, এই দুটো কৌণিক বিন্দু না, এটা 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 দুটো কৌণিক বিন্দু। ওকে, এখন তো ত্রিভুজ হওয়ার জন্য শর্ত কি বলো? হ্যাঁ, 3টা বাহু থাকতে হবে, সোজা কথা 3টা পয়েন্ট যোগ করতে হবে, তাই না? তো 3টা পয়েন্ট যোগ করতে হবে। তাহলে এই যে n সংখ্যক যে বহুভুজ, ওটার মধ্যে পয়েন্ট আছে কয়টা, nটা পয়েন্ট আছে। তাহলে কয়টা পয়েন্ট নিয়ে আমার ত্রিভুজ গঠন করা যাবে, 3টা, যে কোনো 3টা। তাহলে ত্রিভুজের সংখ্যা কত আসবে, NC3। এখানে কি আর যে কোনো ঝামেলা আছে, লাইক কোনো সরলরেখা তো আর চলে আসে না, এটা ডাইরেক্ট অ্যান্সার। এটা কত আসবে, ভাঙলে n ইন্টু n মাইনাস ওয়ান n মাইনাস টু, 3টা নিলাম কারণ নিচে 3 আছে, আর নিচে হবে 3 ইন্টু 2 ইন্টু 1, মিলে গেছে না, 1/6 n ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু n মাইনাস টু। ঠিক, ত্রিভুজটা ইজি। ক্লিয়ার? হ্যাঁ, এটা ইজি ছিল, উপরেরটা একটু মাথা খাটাতে হবে। আচ্ছা, এখন আপনার কি বুঝছো, আপনার মনে কনফিউজ? আসলে ভাই আমি লাস্ট ক্লাস তো করিনি তো, still মানে ওটা আগে শেষ করে আবার এটা দেখবো। আচ্ছা আচ্ছা, ওটা বুঝি, ঠিক আছে, সমস্যা হলে আমি ইনবক্স করবো। আচ্ছা, এখন একটা এক্সট্রা কোশ্চেন করা যায়। ধরো তোমার কাছে দুইটা সমান্তরাল সরলরেখা আছে, হ্যাঁ, দুইটা সমান্তরাল সরলরেখা আছে, এটা ধরো লাইন 1, একটা লাইন 2, নাম দিলাম আর কি। এই রেখার উপর, প্রথম রেখার উপর ধরো 5টা বিন্দু আছে, আর নিচের রেখাটার উপর ধরো 10টা বিন্দু আছে, মানে আমি র্যান্ডমলি নিলাম। তাহলে উপরেরটা আছে 5টা বিন্দু, আর নিচেরটা আছে 10টা বিন্দু। এখন কোশ্চেন হচ্ছে, এই দুইটা রেখা দ্বারা, এই মানে এই পয়েন্টগুলো দ্বারা মোট কয়টা ত্রিভুজ তৈরি করা যায়? এই দুইটা রেখার পয়েন্টগুলো দ্বারা, মানে যে উপরের 5টা বিন্দু আর নিচে 10টা বিন্দু দ্বারা টোটাল কয়টা ত্রিভুজ গঠন করা সম্ভব? তো দেখো কি হবে,
এখানে 5টা, তাহলে কত হবে? 15C3, তাই না? আচ্ছা, এখন একটা ঝামেলা যাবে এখানে। 15C3 নিলে কি হচ্ছে দেখো, টোটাল তো 15টা বিন্দু আছে, তাহলে র্যান্ডমলি আমি 3টা পয়েন্ট নিলাম, নিয়ে আমি ত্রিভুজ গঠন করলাম। তাহলে এখন ঝামেলা কি হয়ে যাবে, এই কম্বিনেশন ভিতরে এরকম আছে না, ধরো এই 3টা বিন্দু তুমি নিয়ে নিছো, তাহলে কি ত্রিভুজ হবে? হবে না তো। আচ্ছা, তাহলে কি ঝামেলা হয়ে গেছে, যে এর ভিতরে এই যে এই ঝামেলাগুলো হয়ে গেছে, যে একই লাইনের উপর থাকলে তো আর ত্রিভুজ হচ্ছে না। আচ্ছা, হ্যাঁ, এটা তো টোটাল আসলো যদি কোনো ঝামেলা না থাকতো। এখন ঝামেলা যেগুলো আছে ওগুলো বিয়োগ করে দিব। তাহলে দেখো এখানে যে 10টা বিন্দু আছে, এই 10টা বিন্দু থেকে যদি যে কোনো 3টা নাও, তাহলে কি ত্রিভুজ গঠন হবে? তাহলে এটা বিয়োগ করে দিলাম, -10C3। সিমিলারলি 5টা বিন্দু থেকে যদি যে কোনো 3টা পয়েন্ট নাও, ত্রিভুজ কি গঠন হবে? -5C3। এটাই হচ্ছে। বুঝছি এটা। জি ভাই। প্রথমে আমরা টোটাল নিলাম, তারপর দেখলাম যে ঘাপলা আছে, যে এগুলো তো হচ্ছে না, ওগুলো বিয়োগ করে দিলাম, তাহলে আমার মোট আছে। ঠিক আছে, এটা আসছিল কোথায় জানি, ফার্স্টে আসছিল। আমাদের সময় এটা কি শেষ আমাদের? না, আরো তো টাইম মনে আছে না, 4 মিনিট। না, বলতেছি এই যে আমাদের বিন্যাস সমাবেশ শেষ আজকে। আশা করি শেষ হয়ে যাবে নাকি, দেখি। এরপরে হচ্ছে তোমাদের হচ্ছে ক্যালকুলাস, ওই ডিফারেন্সিয়েশন একটু রিভিশন করাবো, বুঝছো? আবার তো পাইনি ক্লাসগুলো, ও তো একদমই বুঝবে না। তো 2টা ক্লাস হচ্ছে, আমি জাস্ট রিভিশন করাবো, তোমাদেরও রিভিশন হবে, আপনারও বুঝে নেবে। আচ্ছা, তোমরা সমরেখ বিন্দু বুঝো? সমরেখা, একই রেখার উপর বিন্দু বলা। হ্যাঁ হ্যাঁ, এটাই এটাই। ধরো এই যে 3টা বিন্দু সমরেখ, লাইক এই যে এখানে 10টা বিন্দু ছিল না, 10টা বিন্দু হচ্ছে সমরেখ, মানে একই রেখার উপর অবস্থিত। সিমিলারলি 5টা বিন্দু সমরেখ, ঠিক আছে? আর অসমরেখ কারা? এই বিন্দুটার এই বিন্দুর অসমরেখ, ঠিক আছে? এটা যে লাগবে আর কি, পরে না। আপনি স্কলারশিপ নিয়ে কি দেশের বাইরে চলে যাবেন? হ্যাঁ, আপনি স্কলারশিপ নিয়ে কি দেশের বাইরে চলে যাবেন সরকারি ভাবে? ইচ্ছা তো আছে দেখা। আর দেশে প্ল্যান যদি ওইটাই আপনার আপাতত। দেশে যদি ফার্স্ট ক্লাস মানে চাকরি হয়ে যায় সরকারি? না, আমার বিসিএস টিসিএস দেওয়ার ইচ্ছা নেই, বুঝছো? আহ, এটা বুঝলে আমার বইলো, তারপর নেক্সট বার দেবো। সুবিধা বলতে বেটার লাইফ আর কি, লাইফ স্টাইল ভালো। ও ও বাইরের মানে দেশের মানুষকে ওরা কেমন অ্যাকসেপ্ট করে কেমন ওরা? অনেক আমাদের অনেক অ্যালাম নাই, বইটার প্রচুর অ্যালাম নাই। মানে ধরো আমাদের 200 জন বের হয়, তো 195 জন বের হয়, এর ভিতরে হাফের বেশি চলে যায় দেশে। তো প্রতি আহ, বছরই যাচ্ছে, মানে জাস্ট ট্রিপলি থেকে। ধরো যদি ট্রিপলি থেকে 70-80 জন যায় প্রতি বছর, তাহলে হিসাব হিসাব করো যে এত বছরে কতজন মানুষ হয়ে গেছে, কেউ তো আর ফিরে আসে না। মানে ওইখানে ওরা গভর্নমেন্ট চাকরি পায় নাকি এমনি নর্মাল যেরকম এই ডেস্কো ডিপিডিসি এরা যেরকম পায় এরকম? অনেকে পাইছে গভর্নমেন্ট জব, রেটটা খুব কম। তোমার যদি গভর্নমেন্ট জব পাইতে চাও লাইক আমেরিকায়, তোমাকে সিটিজেনশিপ পাইতে হবে, ওটার জন্য তোমাকে 10 বছর মিনিমাম থাকা লাগবে, করে এরপরে তুমি বয়স অ্যাপ্লাই শেষ করতে হয়ে যাবে। পারবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গভর্নমেন্ট জব পাওয়া অনেক পরের ব্যাপার, আগে হচ্ছে তোমার নন গভর্নমেন্ট জব করতে হবে। মানে এখানে ওইখানে কি আমাদের যেমন এখানে বয়সের ব্যাপার আছে সরকারি, তো ওইখানে কি এরকম নাকি? আমি ঠিক জানি না, আছে অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে তো থাকবে। আবার এখানে বাট যেমন ওখানে তোমার সরকারি চাকরি এরকম না, বাংলাদেশে তো এরকম মানে খুবই বাজে অবস্থা। সরকারি চাকরির অনেক সুযোগ সুবিধা, বেসরকারিতে খুবই বাজে অবস্থা। এরকম না, বুঝছো? আমেরিকা সব ব্যালেন্স, লাইফটা খুব ব্যালেন্স, এই জিনিসটাই ভালো। বেসরকারি চেয়ে ওদের দেশের সরকারি বেশি ভালো না? ওটা তো অবশ্যই, বেসরকারি তো অন্যরকম, but ওটা তো অবশ্যই অনেক কম্পিটিটিভ, তোমার কোয়ালিটি থাকলে অবশ্যই পাবে। আচ্ছা, কল কাইটা আবার কল দিই নাকি, কাটা যাবে তো? কেটে যাবে।
এটা হচ্ছে কোশ্চেন। সবাই আসছে না? আপনার আসে নাই। কোনো একটা সমতলে n সংখ্যক বিন্দু আছে, হ্যাঁ, তো এর ভিতরে p সংখ্যক বিন্দু সমরেখ। তার মানে হচ্ছে ধরো এরকম আছে, লাইক এখানে কয়টা 8টা পয়েন্ট লিখলাম, এর ভিতরে দেখো 4টা পয়েন্ট কি সমরেখ না, এরকম আর কি। যে লাইক তোমার কাছে n সংখ্যক বিন্দু আছে, এর ভিতরে p সংখ্যক বিন্দু সমরেখ, তাহলে অসমরেখ কয়টা, n মাইনাস পিটা। বাকিগুলোর যে কোনো 3টি বিন্দু একই সরলরেখা অবস্থিত নয়। তার মানে কি বাকিগুলোর 2টা হয়তো এক সরলরেখা অবস্থিত হইতে পারে, বাট কি হবে না, 3টা একই সরলরেখায় অবস্থিত হবে না। কথাটা বুঝছো? মানে n সংখ্যক সমরেখ p সংখ্যক, মানে এটা একটু না, বুঝতে n পারছি। সংখ্যক টোটাল বিন্দু, হ্যাঁ, এর ভিতরে p সংখ্যক বিন্দু সমরেখ, মানে একটা রেখার উপর অবস্থিত। বাকি যে বিন্দুগুলো আছে কয়টা, n মাইনাস পিটা, n minus এগুলার p, ভিতরে হ্যাঁ যে কোনো যদি 3টা পয়েন্ট নাও, ওগুলো একই রেখার উপর অবস্থিত হবে না, মানে সমরেখ হবে না। হুম। ওকে, ওকে, তাহলে ওই n সংখ্যক বিন্দু যোগ করে তুমি কয়টা সরলরেখার ত্রিভুজ পাবা। ঠিক আছে, তো আগের মতো আমরা আগাই। টোটাল বিন্দু আছে কয়টা, nটা, তাহলে n, টোটাল সরলরেখা পাবো কয়টা, nc2। সরলরেখার জন্য যে কোনো 2টা বিন্দু যোগ করা লাগে। এটা তো টোটাল পাইলাম, বাট এর ভিতরে ঝামেলা কি হয়েছে, ওই যে p সংখ্যক বিন্দু সমরেখ না, তো এগুলো যোগ করে তো আর আমি পাবো না, তাহলে এগুলো কত, মাইনাস pc2। কিন্তু দেখো এই যে p সংখ্যক বিন্দু যে রেখাটার উপর অবস্থিত, এটা দিয়ে আমি একটা রেখা পাচ্ছি না, ওটা যোগ করে দিলাম। বুঝো নাই? ভাই এখানে তো 2টা প্রশ্ন, একটা সরল রেখা একটা ত্রিভুজ। এটা সরলরেখা আর কি, প্রথমে সরলরেখা করো। আচ্ছা, সরলরেখার জন্য আমাদের কয়টা পয়েন্ট লাগে, 2টা। 2টা পয়েন্ট, তো এখন তোমার কাছে বিন্দু ছিল কয়টা টোটাল, nটা। n। আচ্ছা, তাহলে nc2 হওয়ার কথা সরলরেখা টোটাল, হুম, হ্যাঁ হ্যাঁ। কারণ আমাদের বিন্দু 2টা যোগ করা লাগে। কিন্তু এখন ঝামেলা কি হচ্ছে, ওর ভিতরে ওই n সংখ্যক বিন্দুর ভিতরে p সংখ্যক বিন্দু তো সমরেখ, তাহলে যে p সংখ্যক বিন্দু দিয়ে আমি কি সরলরেখা পাইতেছি, একটা পাইতেছি না খালি। হ্যাঁ, তাহলে এই যে এখানে +1 করে দিলাম, কারণ এই যে হ্যাঁ এগুলো দিয়ে হ্যাঁ, আমি একটা পেলাম। কিন্তু nc2 এর ভিতরে তো আবার এই যে এগুলো ঢুকে গেছে, যে এখানে 2টা বিন্দু যোগ করে করে এক্সট্রা কাউন্ট করছি, তাহলে এই যে ওটা বিয়োগ করে দিলাম pc2। এখানে p সংখ্যক বিন্দু ছিল না, এখান থেকে যদি 2টা করে পয়েন্ট যোগ করো, ওগুলা দিয়ে তো একটা সরলরেখা পাইতেছো, তাই না? ওই সরলরেখাটা তো আমি অলরেডি কাউন্ট করে ফেলছি যে +1 দিয়ে, হ্যাঁ তো এবার ওগুলা বুঝছি। বিয়োগ হয়ে যাবে মাইনাস pc। ক্লিয়ার হুম। হয়েছে এবার? ইয়ে বুঝছো, ইয়া রাইসুল? হ্যাঁ, বাট একই সরলরেখা না, এটা তো একটাই সরলরেখা। লাইক ধরো, হ্যাঁ, মানে এরকম একটা সরলরেখা আছে, হ্যাঁ, তুমি এই 2টা পয়েন্ট যোগ করলে যে সরলরেখাটা পাইতেছো, এই 2টা পয়েন্ট যোগ করলে সেম সরলরেখা পাইতেছো না, তাহলে এগুলো এক্সট্রা কাউন্ট করে ফেলছো না, এর জন্য এটা বিয়োগ করে দিছো। হ্যাঁ 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 হ্যাঁ, এক্স্যাক্টলি, পুরাটাকে একটা ধরে নিছি, এর জন্য +1। আর এগুলা যোগ যোগ করে, মানে 2টা বিন্দু নিয়ে যে সরলরেখা হয়, ওগুলো বিয়োগ করে দিছি, মানে আমি টোটাল কাউন্ট করছি এনসি। হুম, জি ভাই এটা বুঝছি এবার। ওকে, ত্রিভুজেরটা ইজি, ত্রিভুজেরটা কি হবে বলো? nc3 মাইনাস pc2 আর pc2 কেন, pc3। pc3। বেশ, আর কিছু করা লাগবে না। তো তোমার কাছে টোটাল আছে nটা বিন্দু, তাহলে ত্রিভুজ পাওয়ার কথা কয়টা, nc3টা। কিন্তু সমস্যা হচ্ছে p সংখ্যক বিন্দু সমরেখ, তাহলে ওগুলো দিয়ে তো আর সরলরেখা পাবা না, তাহলে pc3 দিয়ে, সরি, ত্রিভুজ পাবা না। তাহলে p সংখ্যক বিন্দু থেকে 3টা নিয়ে যে কটা ত্রিভুজ পাওয়া যায় ওটা বিয়োগ করে দিলাম, pc3 শেষ। আর কোনো ভাবে তো তৈরি করতে পারবো না। হ্যাঁ, আর কিছু কি অ্যাড করা যাবে বা বিয়োগ করা যাবে? বুঝছি এবার? জি ভাই। আচ্ছা, আমি 3টা মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ করাই দিলাম এখানে, ঠিক আছে? তুমি বইয়ে দেখবা আরো 3টা ম্যাথ আছে, ওগুলো আসে নাই কোশ্চেন, বাট ওগুলো তোমরা নিজেরা ট্রাই করো, এই বিন্দু দিয়ে ত্রিভুজ ত্রিভুজ বের করো, ঠিক আছে? পরের কোশ্চেন দেখি।
কোশ্চেনটা শোনো দেখি তোমরাই পারবা মোটামুটি। 10খানা ও 12খানা বইয়ের দুইজন মালিক কতভাবে 2খানার পরিবর্তে 2খানা বই পরস্পরের মধ্যে বিনিময় করতে পারে? কোশ্চেনটা আমি বলি আর একটু সুন্দর করে দেখো। ধরো এটা তুমি পার্সন 1, এটা পার্সন 2, তোমার কাছে আছে 10টা বই আর আরেকজনের কাছে আছে 12টা বই। হ্যাঁ, এখন কি করছে, তুমি ওকে 2টা বই দিবা, ও ও তোমাকে 2টা বই দিবে, মানে বই বিনিময় করতেছো। তাহলে এটা কয় ভাবে করা যায়? আমি ওকে 2টা বই দেব, ও আমাকে ও তোমাকে 2টা বই দিবে, পারস্পরিক বিনিময় হচ্ছে। তাহলে এটা কত ভাবে করা যায়? তোমার কাছে আছে কয়টা, 10টা না? তুমি কয়টা দিচ্ছ? একটা 2টা দিচ্ছ, 10C1, 2টা দিয়েছি 2টা দিচ্ছ, 10C2। 10C2। আর ও তোমাকে কয়টা দিচ্ছে? 2টা দিচ্ছে, 12C2। এটা গুণ করে দাও। হ্যাঁ, না না, সিম্পল। এটা কে, তামিম নাকি? হ্যাঁ, বই তো বাড়তেছে না কমতেছে না, কারণ ও তোমাকে 2টা দিচ্ছে, ও। হ্যাঁ, এক্স্যাক্টলি। আচ্ছা, আরেকটা কোশ্চেন বলি। 12টা বই আছে, হ্যাঁ, তোমার কাছে ধরো 12টা বই আছে, এর ভিতর থেকে 5টা বই বাছাই করতে হবে, কিন্তু শর্ত হচ্ছে 2টা নির্দিষ্ট বই সর্বদা থাকবে। আর পর, আচ্ছা এটা বলো যে 12টা বই থেকে 5টা বই বাছাই করবো, বাট 2টা বই অলওয়েজ থাকতে হবে। তো কত ভাবে বাছাই করা হবে? 2টা আগেই ফিক্সড। হ্যাঁ, 10C3 হবে। 10C3 হবে, 10C3। হ্যাঁ, কারণ 2 ফ্যাক্টোরিয়াল কেন হবে, তোমাকে তো সাজাইতে বলেনি। হ্যাঁ, তাহলে হবে, তুমি অলরেডি 2টা নিয়ে নিছো, তাহলে বাকি থাকে কয়টা? 10টা। 10টা থেকে বাকি 3টা নিবে, 10C। আর যদি এরকম বলতো যে ওই 2টার ফিক্সড বই, হ্যাঁ, কখনোই নিতে পারবা না, তাহলে অ্যান্সার কত হইতো? হ্যাঁ, তাহলে 2টা বাদ দাও, তাহলে 12টা থেকে 2টা বাদ দিলে 10, 5টা নিতেছো, তাহলে অ্যান্সার কত? 10C5। পরে কোশ্চেন দেখো। এটা তোমরা পারবা না, আরেকটা করো। পরীক্ষার নাম্বার। কোন পরীক্ষায়, আজকে মনে হয় চ্যাপ্টারটা শেষ হবে না। কোন পরীক্ষায় 3টা বিষয় আছে, হ্যাঁ, 3টা বিষয় পূর্ণমান 100, মানে 3টা সাবজেক্ট, প্রতিটার পূর্ণমান 100 করে। টোটাল কত? 300 মার্কের পরীক্ষা, তাই তো? একজন ছাত্র কত ভাবে 200 পেতে পারে? ধরো তুমি পরীক্ষায় দিয়েছো ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি, 3টা সাবজেক্ট 300 মার্কের। এখন তুমি 3টা মিলে কত ভাবে 200 পাইতে পারো, এটা তোমাকে বের করতে হবে। দেখো কোশ্চেনটা একটু টাফ আছে, ট্রিকি। লিখি আমি। হ্যাঁ, অনেকগুলো কম্বিনেশন। এটা প্রথম বিষয়, হ্যাঁ, এটা দ্বিতীয় বিষয়, আর এটা তৃতীয় বিষয়। তো আমাকে তো কোনো শর্ত মর্ত দেয় নাই যে ও 0 পাইতে পারবে না বা 50-এর বেশি পাইতে হবে, এমন কোনো শর্ত দেয় না। সো র্যান্ডমলি আমি নাম্বার দিতে। তো কিরকম হইতে পারে দেখো, যদি প্রথম বিষয় 0 পায়, তাহলে পরের দুটো কত পাইতে হবে? 100 পাইতে হবে না? 100। ওকে, তো তারপরে যদি এটা 1 পায়, তো এটা কত পাইতে হবে? এটা ধরো 100 পাইলো, এটা 99। ওকে, যদি এটা 2 পায়, এরকম তো সরি অনেক 1 পায় হবে আবার, ভাই, এত করবে কি? দেখো না একটা প্যাটার্ন পেয়ে যাবো, প্যাটার্ন পাবো। 1 পাইলা, হ্যাঁ, তারপর দেখো যদি 2 পায়, তাহলে 98। হ্যাঁ, 2 পাইলে 98, 100, তাই তো? তারপর 2 পাইলে
নাইনটি কত নাইন পেতে পারে নাইনটি নাইন বলো তো একটু? 99 99 তারপর এরকম হতে পারে 2 পাইলে 198। হ্যাঁ বুঝতেছো প্যাটার্নটা পাইছো? দেখো তো প্যাটার্ন পাইছো নাকি? আর আর লেখা লাগবে না কিন্তু, প্যাটার্ন পাই গেছে অলরেডি। দেখো 0 পাইলে কয়টা উপায়? প্রথম সাবজেক্টে একটা উপায়, একটা না উপায় 200 পাওয়ার। হুম 1 পাইলে কয়টা উপায়? দুইটা। 2 পাইলে কয়টা উপায়? তিনটা। পাই গেছি না? 3 পাইলে হ্যাঁ কয়টা উপায়? চারটা। 4টা এরকম যেতে থাকবে। এখানে সর্বোচ্চ কত হইতে পারে? 100 হইতে পারে। তো ওটার জন্য কয়টা উপায় পাবো? 101টা। তাহলে মোট উপায় কয়টা পেলাম? 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 101 পর্যন্ত যাবে, বুঝছি? 101 হ্যাঁ এই যে দেখ যত হচ্ছে তার চেয়ে এক বেশি পাইতেছো না উপায়। ফার্স্ট তো 0 ধরছো, তাহলে 1 পাইছো। 2 ধরলে 3 পাইতেছো, তাহলে যদি যখন ও প্রথম বিষয়ে 100 পাবে ওটার জন্য কয়টা উপায় পাবা? 101টা। মানে এনটা যদি নাও, এন নাম্বারটা যদি হয় এখানে, তাহলে উপায় পাইতেছো কয়টা? এন প্লাস 1টা না? 0 তাহলে কয়টা উপায় পাইতেছো? একটা। 1 তাহলে উপায় পাইতেছো কয়টা? 1 প্লাস 1 2টা। 2 তাহলে উপায় পাইতেছো কয়টা? 2 প্লাস 1 3টা। 3 যখন নিতে আবার 4টা পাইতা। যখন এখানে ঘুরতে ঘুরতে 100 চলে আসবে তখন কয়টা উপায় পাবা? 101টা। হ্যাঁ, তাহলে 1 থেকে বুঝছি 101 এর যোগফল কত আসবে? সূত্র আছে না একটা, প্রথম এন সংখ্যা স্বাভাবিক সংখ্যার যোগফল কত? এন ইন্টু এন প্লাস 1/2। তাহলে এখানে 101 ইন্টু 101 প্লাস 1 ডিভাইডেড বাই 2, आंसर হচ্ছে 5150। এটা কি হাতে করা পসিবল? মানে যদি করতে চাও অনেক কষ্ট হবে না? পসিবল। সো এখানে প্যাটার্ন খুঁজতে হবে। প্যাটার্ন খুঁজতে 4 মার্কের জন্য পুরো 3 ঘন্টায় যাবে কিছু ওকে, বুঝছো তো আশা করি। খুবই সিম্পল ছিল যদি ধরতে পারো। ওই তো একবার করলে বুঝবা আর কি। ফার্স্ট টাইম আমিও বা বুঝি এখানে কতবার যদি করছি। 4-5টা সাবজেক্ট দিত তাহলে তো সে একই উপায় হতো 4-5টা দিলে একটু কষ্ট হইতো, কারণ হচ্ছে এই 4-5টা, যে এখানে দেখো এই দুইটা ছিল না, তো দুইটা সুইচ সুইচ করে সহজ করা যেত। 4-5টা হলে প্যাটার্নটা বাই করা অনেক কষ্ট হবে। তো তোমাদের 4-5টা দিবা, ঠিক আছে? আর এখন বাস্তবে যে তো 4-5টা থাকতে পারে, তাই না? তো তখন কি হবে বলো? তখন ওটা সলভ করার জন্য আমাদের এখন কম্পিউটার আছে, ওখানে প্রোগ্রাম করে দিবে, তাহলে ওখানে প্রোগ্রামে অ্যান্সার পাবে। অ্যালগোরিদমটা ফলো করবে, প্রোগ্রাম। হ্যাঁ, অ্যালগোরিদমটা জানতে হবে। ওকে, এরপরে কম্পিউটার পাবো কোথায় পরীক্ষার হলে আরে তোমার তো দিবে না রে। ও না দিলে ভালো আচ্ছা দেখো, এরপরে 1 থেকে 30, এই 30টা সংখ্যা দেওয়া আছে, হ্যাঁ? হুম, এখান থেকে তিনটা সংখ্যা নিতে হবে যাদের সমষ্টি জোড়। কতভাবে নিতে পারো? 1 থেকে 30, এই 30টা সংখ্যা থেকে যে কোনো 3টা সংখ্যা নিতে হবে। শর্ত হচ্ছে সমষ্টি জোড় হইতে হবে ওই 3টা। মানে সে মানে সে 2টা বিজোড় আর সাথে এক যোগ হ্যাঁ, এখন 3টা সংখ্যা যদি জোড় হইতে হয় সমষ্টি, শর্তটা কি বলতো? 2টা বিজোড় একটা জোড় হইতে হবে, তাই না? 2টা বিজোড় সংখ্যার সাথে একটা জোড় সংখ্যা যোগ করো, দেখো জোড় হয়ে গেছে। ধরো 3 নিলা, 3 আর 7 কত? 10। আর একটা জোড় সংখ্যা নাও, একটা জোড়ের সাথে আর এই যে 10-এর সাথে জোড় যোগ করলে কত জোড় আসবে? র্যান্ডমলি নাও, দেখবা মিলা যাবে। আচ্ছা, তারপর 3টাই যদি জোড় হয় তাহলে তো হবে, তাই না? হুম। আর কোনো ভাবে কি করা যাবে? না ভাই এই 2টা নিয়ম হবে হ্যাঁ, দুটো নিয়ম। তাহলে এখন দেখো 1 থেকে 30-এর ভিতরে তোমার কাছে জোড় সংখ্যা আছে কয়টা? 15টা। 15টা হ্যাঁ সিমিলারলি বিজোড় সংখ্যা আছে কয়টা? 15টা। তাহলে এখান থেকে 15টা থেকে তোমাকে 2টা বিজোড় নিতে হবে, তাহলে 15C2। আর 15টা থেকে একটা জোড় নিতে হবে, ইন্টু 15C1। আর 3টা জোড়ই নিতে হবে, তাহলে কত? 15C3। তাহলে অ্যান্সার কত আসলো? এই দুটোর যোগফল আসলো হচ্ছে 15C2 ইন্টু 15C1 প্লাস 15C। কি বুঝছি?
বাট তোমাকে তো তিনটা সংখ্যা নিতে হবে। তিনটা সংখ্যা নিলে এই দুটো উপায় ছাড়া পসিবল না। তিনটাই যদি বিজোড় নাও তাহলে কি হয়ে যাবে? বিজোড় হয়ে যাবে। আবার একটা বিজোড় দুইটা জোড় নিলেও বিজোড় হয়ে যাবে, কারণ দুইটা জোড়ের যোগফল জোড়, জোড়ের সাথে বিজোড় যোগ করলে আবার বিজোড় হয়ে যাবে। জি ভাই বুঝছে এটা। তাহলে এখন যদি বলতো যে তিনটা সংখ্যা সমষ্টি বিজোড়, তাহলে কি হতো? ওই যে দুটা জোড় একটা বিজোড়, আর অথবা হ্যাঁ। তিনটাই বিজোড়। হ্যাঁ, ঠিক আছে, এরকম করে দিতে পারে। আচ্ছা, next প্রশ্নে যাই। আচ্ছা, শোনো, বলি। তিনটা শূন্য পদ আছে, হ্যাঁ, তিনটা শূন্য পদ আছে, ওখানে 10 জন প্রার্থী। হ্যালো, জি ভাই শোনা যায়। তিনটা শূন্য পদের জন্য 10 জন প্রার্থী আছে। জন প্রার্থী আছে। মানে একজন নির্বাচক, দেখো কোশ্চেনের ভাষা কিন্তু চেঞ্জ। আগের বারও আমরা প্রার্থী ভোটার এরকম করছিলাম, এটার সাথে এটা পার্থক্য আছে। তিনটা শূন্য পদের জন্য 10 জন প্রার্থী আছে। এবার একজন নির্বাচক, হ্যাঁ, নির্বাচক কিন্তু একজন নির্বাচক তিন বা তিনের কম জন প্রার্থী কত হবে চুজ করতে পারে? এই অধ্যায়টা অনেকটা আইকিউ লেভেলের অধ্যায় মনে হয়। নির্বাচন করতে পারে, ঠিক আছে। আগের বার যে কোশ্চেন গুলো ছিল ওগুলো ছিল ধরো তিনটা পদে 5 জন দাঁড়াইছে, ওই 3 জনে নিতে হবে এরকম। বাট এবার কোশ্চেনে কি বলছে যে তুমি তিনটা শূন্য পদের জন্য 10 জন প্রার্থী আছে, এখন তুমি এখানে 3 জনও চুজ করতে পারো, মানে তিনটা শূন্য পদে 3 জনও চুজ করতে পারো, বা এর চেয়ে কমও চুজ করতে পারো, ঠিক আছে। তো আর নির্বাচক কজন? দেখো একজন, মানে একজন চুজ করতেছে। ওকে, তাহলে এখন যদি তোমাকে শর্ত কি বলছে, 3 জন হইতে পারে, একটু কম হইতে পারে, যে 3 জন হইতে পারে, 2 জন হইতে পারে, আবার কি একজন হইতে পারে। তাহলে এখন কি হবে বলো? সে কি করতে পারে? একজন, হ্যাঁ, একজনকে কতভাবে নির্বাচন করতে পারে বলো তো? 10 জন আছে, 10 জন থেকে একজন চুজ করতে পারে 10C1 উপায়ে। সে 2 জনকে কতভাবে চুজ করতে পারে? 10C2 উপায়ে। 3 জনকে কতভাবে চুজ করতে পারে? 10C3 উপায়ে। এর চেয়ে বেশি তো চুজ করতে পারবে না, কারণ কি ওকে বলতে 3 বা 3-এর কম, তাহলে 3 সর্বোচ্চ 2 জনে চুজ করতে পারে, একজন চুজ করতে পারে। টোটাল অ্যান্সার কত আসলো? এই তিনটার যোগফল হচ্ছে তোমার আসবে 10। এটা কত? 10 × 9/2, 45, 10 × 9 × 8, 3 × 2, 120। তাহলে মোট আসলো কত? ঠিক আছে, তাহলে অ্যান্সার হলো 10C3। হ্যাঁ, যদি 3 জনই নির্বাচন করে তাহলে 10 টু। বুঝছি পার্থক্যটা করতে। আচ্ছা, পরের কোশ্চেন শুনো, এরকমই কোশ্চেনটা হোক, ওটা আমি আর লিখবো। শুনো, একজন নির্বাচনে 5 জন পদ প্রার্থী আছে, হ্যাঁ, মানে 5 জন প্রার্থী, তাদের মধ্যে 3 জনকে চুজ করতে হবে। তোমার কাছে আছে 5 জন প্রার্থী, বাট চুজ করতে হবে কয়জন? 3 জন। মানে একবারেই 3 জন। 5 জন থেকে 3 জন, লাইক 5 জন ভোটে দাঁড়াইছে, তুমি এখান থেকে 3 জন চুজ করতে পারো, ঠিক আছে। 5C3। শুনো, শেষ হয়নি। এখন একজন ভোটার যত ইচ্ছা ভোট দিতে পারবেন, হ্যাঁ, মানে তুমি ব্যালট বাক্সে যতটা ইচ্ছা ব্যালট মারতে পারবে, কিন্তু ওরে বাবা। যতজন নির্বাচিত হবেন তার চেয়ে বেশি ভোট দিতে পারবে না। দেখ, এখানে তুমি 3 জন চুজ করবে না, তুমি সর্বোচ্চ কয়টা সিল মারতে পারবে? 3টা। ওকে,
তাহলে ওই একজন ভোটার মোট কতভাবে ভোট দিতে পারবে? আমি আরেকবার বলি question, হ্যাঁ শুনুন। মোট 5 জন পদপ্রার্থী আছে, এর ভিতরে নির্বাচিত হবে 3 জন। একজন ভোটার যত ইচ্ছা ভোট দিতে পারেন, কিন্তু যতজন চুজ করা হবে মানে যতজন নির্বাচিত হবে এক্ষেত্রে 3, এর বেশি ভোট দিতে পারবেন না। স্বাভাবিক, 3 জনের বেশি তো আর চুজ করতে পারবে না, কারণ মানে নির্বাচিত হইতেছে 3 জন। তো একজন ভোটার কতভাবে ভোটটা দিতে পারে? তাহলে এখন দেখো, ধরো তুমি ভোটার, হ্যাঁ, তোমার কাছে অপশন আছে কয়টা? 3টা। তুমি একজনের চুজ করতে পারো, মানে একটা ব্যালট মারতে পারো, 2টা ব্যালটও মারতে পারো, ম্যাক্সিমাম কয়টা মারতে পারো? 3টা। তার মানে এই তো যে তোমার কাছে 5C1 প্লাস 5C2 হ্যাঁ প্লাস এই তো 5C3। হ্যাঁ এই তো বুঝতে পারছি। 5C1 মোট উপায় কয়টা? 5 প্লাস 10 প্লাস 10, 25। বুঝছি? জি ভাই, এবার বুঝছি। ওকে, পরে কোশ্চেন শুনবো। এই টাইপের কোশ্চেন আমি শেষ করে দিয়েছি। একজন পরীক্ষায় এই রাইসেল উৎসটা কনফিউজ নেই। এটা আগের মতো, কনফিউজ লাগলে বলবো। মানে 5টা সাথে না বই আছে তোকে, তুই কত ভাবে 3টা বই নিতে পারবি? হ্যাঁ, এভাবে চিন্তা করো। তোমার কাছে 5টা বই আছে, হ্যাঁ, তুমি এখান থেকে 3টা বই নিবা, তো তোমার কাছে অপশন কি কি? তুমি একটা নিতে পারো, তুমি 2টাও নিতে পারো, তুমি 3টাও নিতে পারো। যদি একটা নাও 5C1, মানে সর্বোচ্চ ধরো 3টা নিতে পারো, তাহলে মিনিমাম কত? একটা। 5C1 একটা নিলা, তুমি 2টা নিতে পারো না 5C2, তুমি 3টাও তো নিতে পারো সর্বোচ্চ 5C2। এবার বুঝছো? এবার একটা কোশ্চেন শোনো। কোন পরীক্ষায় কৃতকার্য হইতে হইলে, মানে তুমি ধরো পরীক্ষা পাস করবে, 6টা বিষয়ের প্রতিটিতে ন্যূনতম নাম্বার পাইতে হবে। স্বাভাবিক, ধরো তোমার 6টা সাবজেক্ট আছে, তো মিনিমাম 40 পাওয়া লাগে পাস করার জন্য। এটা হচ্ছে কোশ্চেন। একজন ছাত্র কত প্রকারে অকৃতকার্য হইতে পারে? তোমার কাছে 6টা সাবজেক্ট আছে, তুমি 6টা সাবজেক্টে কতভাবে ফেল করতে পারো? টাইপ সি। এক সাবজেক্টে ফেল করলেও ফেল, 2 সাবজেক্টেও হ্যাঁ ফেল। হ্যাঁ 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 হ্যাঁ, তুমি একটা সাবজেক্ট, হ্যাঁ এই তো 6C1 6C2 6C3 6C4 6C5 6C6, সে একটা সাবজেক্টে ফেল করতে পারে, 2টাতে ফেল করতে পারে, 3টায় করতে পারে, 4টা করতে পারে, 5টা করতে পারে, সবগুলো। তো সে এত উপায় ফেল, ওটার অ্যান্সার আসবে কত? 63। আচ্ছা, এটা একটা সূত্র আছে, ঠিক আছে? হ্যাঁ বলো। আচ্ছা দেখো, এখানে একটা প্যাটার্ন ফলো করতেছো না? NC1 NC2 NC3 ডট 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 NCN, জি। এটা তো সূত্র আছে দেখো। NC1 প্লাস NC2 প্লাস ডট 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 NCN হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। সূত্রটা মনে রাখো। লেখে না কত? n কত? 6 না? তো ট্রান্সফার কত আসবে? 2 টু দি পাওয়ার 6 মাইনাস 1। ভাই এটা পাওয়ারের সাথে n মাইনাস নাকি? না না না, মাইনাস আলাদা। 2 টু দি পাওয়ার n মাইনাস 1 মানে টোটাল থেকে বিয়োগ n। ওকে, এবার নেক্সট কোশ্চেন শুনো। প্রতিটি বিকল্প প্রশ্ন সহ সাউন্ড 8টি এখানে প্রশ্ন থেকে যাচ্ছে। একজন পরীক্ষার্থী একটি অথবা একাধিক প্রশ্ন কতভাবে বাছাই করতে পারে? আরেকবার বলবো। তোমার কাছে 8টা কোশ্চেন আছে, হ্যাঁ, প্রতিটা কোশ্চেনে তোমার কাছে বিকল্প আছে, মানে অর থাকে না, অথবা। এটাই 8টা প্রশ্নের প্রতিটাতেই অথবা আছে। একজন পরীক্ষার্থী একটি বা একাধিক প্রশ্ন কতভাবে বাছাই করতে পারে? 16টা। দেখো, এটা একটু ডিফারেন্ট। না, দেখো তার কাছে কোশ্চেন আছে কয়টা? 8টা। আর প্রতিটা কোশ্চেনে বিকল্প আছে। ধরো এটা 1 নাম্বার কোশ্চেন, হ্যাঁ, এটার তো একটা অর আছে, 2এও একটা অর আছে, এরকম 8টাতে অর আছে। তো সে অ্যান্সার করবে কয়টা? একটা অথবা একাধিক, মানে মিনিমাম একটা, সর্বোচ্চ তো 8টাই করতে পারে, তাই না? ওকে, তো এখন ও কি করলো,
তো এখন তুমি দেখো, ধরো তোমার কাছে হ্যাঁ কোশ্চেন, এখন তুমি কি করতে পারো, প্রতিটা কোশ্চেন তুমি কি করতে পারো, ধরো তুমি এক অ্যান্সার করলা অথবা একের অর্থে অ্যান্সার করলা, এটা করতে পারো না? ধরো তুমি 1 নম্বর কোশ্চেনটা হয় প্রথমটাই অ্যান্সার করলো অথবা অর মানে একের অর অ্যান্সার করলো, বাট এরকম হতে পারে তুমি একও পারো না অরও পারো না, হতে পারে না? হ্যাঁ। তার মানে তুমি অ্যান্সারই করতে পারলো না 1 নম্বর কোশ্চেন। তাহলে উপায় কয়টা আছে? 3টা পেলাম না? 3টা। তুমি এক অ্যান্সার করলা, অর অ্যান্সার করলা, অথবা কোনোটাই অ্যান্সার করলো না। দুইটা তোর অ্যান্সার করবে না, কারণ একটা কোশ্চেনে দুইটা তোর অ্যান্সার করবে না, এক আর অর দুইটাই কি অ্যান্সার করবে না, হয় এক অ্যান্সার করবো অথবা অর অ্যান্সার করবো। আর এমন হইতে পারে তুমি একটাও পারতেছো না। তাহলে প্রতিটা কোশ্চেনের জন্য অপশন কয়টা? 3টা। 3টা। 2 নম্বরের জন্য 3টা অপশন, টোটাল কোশ্চেন কয়টা? 8। 8টা। তাহলে প্রথমটার জন্য 3, পরেরটার জন্য 3, তাহলে অ্যান্সার কত আসলো? 3 টু দি পাওয়ার 8। 24। ও 3 to the power 8। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 3 টু দি পাওয়ার 8 না, একসাথে তো করতেছে। বাট এখন একটা ঝামেলা হয়ে গেছে, এই কম্বিনেশনের ভিতরে একটা কম্বিনেশনের কম আছে না, যে তুমি কোনোটাই অ্যান্সার করোনি। তাহলে একটা কম্বিনেশন এরকম আছে যেটার ভিতরে এই যে এটার ভিতরে পড়ে গেছে ওটা, যে তুমি একটা কোশ্চেন অ্যান্সার করোনি, কিন্তু এটা তো পারবা না, তোমাকে তো মিনিমাম একটা অ্যান্সার করতে হবে। তাহলে ওই একটা অপশন বাদ দিয়ে দিলাম, 3 টু দি পাওয়ার 8। এটা কি বুঝছি? 8 কেন? অপশন তো একটা, এরকম পড়ে গেছে যে 8টাই অ্যান্সার করো নেই, এরকম এরকম কম্বিনেশন একটা হবে না? একটা এখন। হ্যাঁ, এরকম কম্বিনেশন একটাই হবে যে 8টাই অ্যান্সার করো, কিন্তু এটা তো পসিবল না যে তুমি কোনোটাই অ্যান্সার করো, মানে মিনিমাম একটা অ্যান্সার। তাহলে 3 টু দি পাওয়ার 8 ক্লিয়ার? পরে question হচ্ছে, 9 ব্যক্তির একটি দল দুইটা যানবাহনে ভ্রমণ করবে। যার একটিতে 7 জনের বেশি এবং অন্যটিতে 4 জনের বেশি ধরে না। দলটি কত প্রকারে ভ্রমণ করতে পারে? ঠিক আছে, মানে তোমরা ধরো 9 জন ফ্রেন্ড ঘুরতে যাবা, তো গাড়ি আছে দুইটা, প্রথমটাতে ধরো 7 জনের বেশি ধরে না, পরেরটাতে 4 জনের বেশি ধরে না। তো এটা তো পসিবল না যে 9 জন একটা গাড়িতে ঢুকে যাবে, তাই না? তো অবশ্যই ভাগ ভাগ করে যেতে হবে। এই ভাগ ভাগ করে কত ভাবে যেতে পারবে, মানে কয়টা কম্বিনেশন তৈরি হবে? তাহলে চার্ট করে ফেলাই। ধরো এটা যানবাহন 1, এটা যানবাহন 2। ঠিক আছে, শর্ত কি? প্রথমটাতে 7 জনের বেশি ধরে না, তাই ধরলাম প্রথমটাতে 7 জনই গেল, 7 জন তো যেতে পারবা, কারণ এর বেশি ধরতে পারবে না। তাহলে দ্বিতীয় গাড়িতে কয়জন যাবে? 2 জন। তারপরে প্রথম গাড়িতে 6 জন গেলা, দ্বিতীয় গাড়িতে কয়জন যাবে? 3 জন। প্রথম গাড়িতে 5 জন গেলা, পরের গাড়িতে 4 জন যাবে, এর বেশি কি হবে? আর কোনো কম্বিনেশন পসিবল নাই, হবে না তো। কারণ দেখো দ্বিতীয় গাড়িতে 4 জনের বেশি ধরে না, তুমি যদি এটা ধরো 4 লিখলে এটা 5 হয়ে যাবে, তো 4 জনের বেশি ধরতে পারবে না। এই কয়টা কম্বিনেশন পসিবল, ঠিক আছে? তো এবার এখানে কত লিখবো বলো? হ্যাঁ, 9C7 ইন্টু এটার জন্য 9 জন থেকে 7 জন চলে গেল, আর বাকি আছে কত? 2 জন। 2 জন থেকে 2 জন নিতেছি না, 2C2। 2 সিট। হ্যাঁ। এখানেও সেম 9 জন থেকে 6 জন নিতেছি, 9C6। বাকি থাকে কয়জন? 3 জন, তাহলে 3C3, মানে 1 গুণ হইতেছে। তারপর কি 9C5 ইন্টু 4C4, তাহলে মোট অ্যান্সার কত আসলো?
উত্তরাধিকার 246। কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, বোর্ডে অনেকবার আসছে। একটা কোশ্চেন লেখো তোমরা বাসায় করো। তিনজন লোক আছে, হ্যাঁ, তো তুমি নাম ধরো ABC। এই তিনজনকে 12টা বই কত ভাবে দেওয়া যায় যাতে A আর B একত্রে C এর দ্বিগুণ পায়? ABC তিনজন লোককে আমি 12টা বই দিব, কিন্তু শর্ত হচ্ছে A আর B একত্রে C এর দ্বিগুণ পাবে। এটা কত ভাবে দেওয়া যায় বইটা? হ্যাঁ, টোটাল বই হচ্ছে 12টা। ওকে, তোমাদের বাকি আছে দল গঠন আর শব্দ নিয়ে কয়েকটা জিনিস বাকি আছে, ওগুলো করলে শেষ হবে। নেক্সট দিন ইনশাল্লাহ শেষ। বুঝে দেখবে টাইমটা। নেক্সট কালকে কি পারবা তোমরা পড়তে? আমার সমস্যা নেই। ওকে, ঠিক আছে। তোমাদের মানে পরশু দিনও বন্ধ না? আশুরার বন্ধ? আচ্ছা, ঠিক আছে তাহলে।